ডো অ্যানিকা কেস একজন অদৃশ্য তদন্তকারীর সামনে বসে আছেন, আর একটা রেকর্ডিং চলছে। তদন্তকারী জানতে চাইছেন তিনি কিভাবে বেঁচে গেলেন সেই পুরো ঘটনাটা। নিজের অতীতের কথা ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন তিনি তার ছোট বোন ক্লারার সাথে সময় কাটাতেন। ছোটবেলায় অ্যানিকা ক্লারাকে খুব ভালোবাসতেন আর প্রায়ই তার দেখাশোনা করতেন। দুই বোনই তখন খুব ছোট আর দুর্বল। রাতের আকাশের নিচে একসাথে বাঙ্ক বেড়ে শুয়ে জীবন নিয়ে কথা বলতেন। ক্লারা জিজ্ঞেস করত সবচেয়ে দূরের গ্রহের ওপারে আসলে কি আছে, আর দুই বোন মিলে অসীম সম্ভাবনার কথা কল্পনা করত। একদিন একটা জোনাকি পোকা আটকা পড়েছিল। ক্লারা সেটাকে মুক্ত করার পক্ষে ছিল, বলেছিল এটার মুক্তি পাওয়া উচিত। ঠিক সেই সময়ই ক্লারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। অ্যানিকা মেডিকেল মনিটরের দিকে তাকিয়ে রেখে বোনের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। একসময় সব সংকেত থেমে যায়। ক্লারা মারা যায় আর অ্যানিকা একেবারে ভেঙে পড়ে। এর অনেক বছর পর বিলিয়নিয়ার ব্যবসায়ী স্যাম হিউস্টন এক বিশাল জনসমাগমের সামনে বক্তৃতা দিচ্ছেন। সৌরশক্তির মাধ্যমে বিশাল সম্পদ গড়ে তোলার জন্য তিনি পরিচিত, কিন্তু তিনি বলেন নিজেকে তিনি কোনো ভিশনারি মনে করেন না। বরং তিনি বলেন আসল ভিশনারি হলেন অ্যানিকা কেস, যিনি সেখানে দর্শকদের মধ্যে বসে আছেন। তিনি ঘোষণা করেন অ্যানিকাই প্রথম মানুষ যিনি ডার্ক ম্যাটারের ছবি তুলতে পেরেছেন, আর এতে দর্শকরা প্রবল করতালি দেয়। অনুষ্ঠান শেষে স্যাম অ্যানিকাকে বলেন তিনি তার গবেষণা দেখে মুগ্ধ, আর জট পাকানো তথ্যের মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করার তার দক্ষতার প্রশংসা করেন। অ্যানিকা ব্যাখ্যা করেন যে তিনি 200টা আলাদা ডেটা সেট একসাথে মিলিয়ে এই আবিষ্কার করেছেন। প্রথমবারের মতো কেউ শুধু তার কাজের ফলাফল নিয়ে নয়, বরং কেন সে এই কাজ করে সেটা নিয়েও আগ্রহ দেখায়। স্যাম অ্যানিকাকে ক্যারিবিয়ানের এক দ্বীপে খুবই গোপনীয় এক গবেষণা কেন্দ্রে 1 বছরের জন্য কাজ করার প্রস্তাব দেন। প্রথমে অ্যানিকা রাজি হয় না, বলে তার এলিয়েন খোঁজার কোনো আগ্রহ নেই। স্যাম তখন পরিষ্কার করে বলেন এই প্রজেক্টের মূল বিষয় এলিয়েন খোঁজা নয়, বরং কিছু রহস্যময় সিগন্যাল পরীক্ষা করা। তিনি মনে করেন অ্যানিকার ডার্ক ম্যাটার অ্যালগোরিদম দিয়ে এই সংগৃহীত তথ্য পরিষ্কার করে বোঝা যাবে। ওই অজানা সিগন্যাল নিয়ে কৌতূহলী হয়ে শেষমেশ অ্যানিকা রাজি হয়ে যায়। সে ওই গোপন দ্বীপে গিয়ে পৌঁছায়, আর সেখানে দেখা হয় চার্লি কামিন্সকির সাথে, যিনি গেটওয়ে ল্যাবসের প্রকৌশলী প্রধান। চার্লি উন্নত প্রযুক্তি বানাতে ভালোবাসে, আর যে বিজ্ঞানীর কাজকে সে গভীরভাবে সম্মান করে তার সাথে দেখা হবে ভেবে সে খুবই উত্তেজিত। কেন্দ্রে পৌঁছে তাদের সাথে দেখা হয় পেরি গ্লাসনারের, যিনি প্রতিভাবান কিন্তু ভীষণ সন্দেহপ্রবণ এক বিজ্ঞানী। ভেতরে ঢুকতেই নতুন আগত মানুষদের প্রতি পেরির আচরণ খুবই শত্রুতাপূর্ণ হয়ে যায়। সে অ্যানিকাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে, আর স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে স্যাম তাকে পাঠিয়েছে তার ওপর নজর রাখতে। চার্লি নিজেদের পরিচয় করাতে চাইলে পেরি সেখান থেকে চলে যায়। পেরি সতর্ক করে দেয় যে এই কেন্দ্রের প্রতিটা বার্তা আর আলোচনা নজরদারিতে থাকে। সে এই পুরো প্রজেক্টকে স্যামের অহংকারের প্রতীক বলে সমালোচনা করে। এরপর সে মানুষ আর মহাবিশ্বে অস্তিত্ব নিয়ে নিজের চিন্তা ভাবনা বলতে শুরু করে। পেরির মতে মানুষ একটা ধ্বংসাত্মক প্রাণী, যারা ধীরে ধীরে নিজেদের ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে। তার বিশ্বাস মানুষ যতটা গুরুত্বপূর্ণ মনে করে আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়। নিজের কথার সমর্থনে ড্রেকের সমীকরণ ব্যবহার করে সে যুক্তি দেয় যে মহাবিশ্বের অন্য কোথাও নিশ্চয়ই বুদ্ধিমান প্রাণী আছে। সে এলিয়েনদের রেডিও সিগন্যাল খোঁজার প্রচলিত পদ্ধতিকেও নাকচ করে দেয়, বলে তারা ভুল জায়গায় খুঁজছে। এরপর পেরি ব্যাখ্যা করে যে তার যন্ত্রটা কোনো নির্দেশ দেয় না বা কিছু পরিবর্তনও করে না, এটা শুধু ইতিমধ্যে সম্প্রচারিত সিগন্যাল ধরতে পারে। চার্লি তখনও বলে যে এই ধারণাটা অসম্ভব, কিন্তু পেরি জানায় 6 বছর আগে সে একা নিজের বেসমেন্টে বসে নিজের হাতেই এই যন্ত্র বানিয়েছে। পেরি অ্যানিকা আর চার্লিকে জানায় যে কঠিন কাজের বেশিরভাগ অংশ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। অ্যানিকা তার অ্যালগোরিদম যন্ত্রের সাথে যুক্ত করে তথ্য সাজানো শুরু করে। সে তথ্যগুলোকে একাধিক ধাপে বিশ্লেষণ করে ধীরে ধীরে এলোমেলো শব্দগুলোকে সুশৃঙ্খল রূপ দেয়। যত বেশি প্যাটার্ন সামনে আসে তত তথ্যগুলো মিলে একটা স্পষ্ট সিগন্যালের রূপ নেয়। যন্ত্রটা তখন একটা আলাদা রকমের উত্তর তৈরি করতে শুরু করে। চার্লি অবাক হয়ে যায় আর সাথে সাথেই বুঝে যায় যে এই সিগন্যাল ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী থেকে আসছে। অ্যানিকা পেরিকে বলে এই ব্যাপারটা নিশ্চিত করতে। পেরি নিশ্চিত করে বলে যে এই আবিষ্কার প্রমাণ করে মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী নয়। চার্লি তখন জিজ্ঞেস করে আসলে সিগন্যালে কি আছে। পেরি যন্ত্রটার নাম বলে দেয় লিটল মাউথ, আর বলে এটা শুধু সিগন্যাল গ্রহণ করার ক্ষমতা আছে, পাঠানোর নয়। পরদিন সকালে পেরি তার মেয়ের সাথে সময় কাটায়, আর অ্যানিকা একা লিটল মাউথের কাছে থেকে যায়, নিজের আবিষ্কারের অর্থ বোঝার চেষ্টা করতে থাকে। এই পুরো অভিজ্ঞতা তার মনে ক্লারার স্মৃতি ফিরিয়ে আনে। তার মনে পড়ে বোন একবার জিজ্ঞেস করেছিল সে ভয় পাচ্ছে কিনা, আর অ্যানিকা কতটা মিনতি করেছিল ক্লারা যেন চলে না যায়। বিচ্ছেদের ভয়ে সে কতটা আতঙ্কিত ছিল। যন্ত্রটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই স্মৃতিগুলো তার মনে বারবার ফিরে আসে। এরপর চার্লি প্রস্তাব দেয় ট্রান্সমিটার চালু করে একটা উত্তর পাঠানোর। অ্যানিকা এতে রাজি হয় না, বলে তারা এই সিগন্যাল কোথা থেকে এসেছে সেটা যথেষ্ট জানে না। চার্লি জবাব দেয় আরও জানার একমাত্র উপায় হলো যোগাযোগ করা। তাদের এই তর্ক আরও বড় হয়ে যায়, মানুষের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গড়ায়। চার্লি তার তৈরি করা কিছু প্রযুক্তির কথা বলে, যেমন একটা বায়োনিক চোখ যা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে।
সে এমন একটা ভবিষ্যতের কথা বলে যেখানে মানুষ উন্নত যন্ত্রপাতি দিয়ে নিজেদের শক্তিশালী করে প্রাকৃতিক সীমার বাইরে চলে যাবে। অ্যানিকা এই ধারণার বিরোধিতা করে। সে বলে কষ্ট, শোক আর হারানোর অনুভূতি মানুষের অস্তিত্বের মূল অংশ। তার ভয় শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গড়া একটা ভবিষ্যতে মানুষ সেই বৈশিষ্ট্যগুলোই হারিয়ে ফেলবে যেগুলো তাকে বেড়ে উঠতে আর বদলাতে সাহায্য করে। অ্যানিকা চার্লির এই ধারণাও মানে না যে বুদ্ধিমত্তাকে শুধু একটা সমীকরণ হিসেবে দেখা যায়। পরে অ্যানিকা দ্বীপের ডাক্তার ভায়ার সাথে কথা বলে পেরির মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ভায়া জানায় সে ৩ বছর ধরে দ্বীপেই একা আছে, প্রায় কখনোই বাইরে যায় না। এরপর ভায়া সেই দুর্ঘটনার কথা বলে যা পেরির জীবন একদম ভেঙে দিয়েছিল। ৪ বছর আগে তার স্ত্রী আর ছেলে একটা বাড়ির আগুনে মারা যায়। ঠিক সেই সময় পেরি পাশের ল্যাবে ভারী ওষুধের প্রভাবে অচেতন প্রায় অবস্থায় কাজ করছিল। লুসি শুধু বেঁচে যায় কারণ সেই সময় সে অন্য কোথাও ছিল। রাতের খাবারের সময় পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। স্যাম সামান্য একটা ম্যাজিক ট্রিক দেখিয়ে লুসিকে একটু হাসায়, কিন্তু পেরি সাথে সাথেই তাকে সরিয়ে দেয় আর ঘুমাতে পাঠিয়ে দেয়। এরপর অ্যানিকা স্যামকে বলে এই আবিষ্কারের কথা পুরো পৃথিবীকে জানানো উচিত, কিন্তু স্যাম রাজি হয় না। সে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায় আর বাইরের হস্তক্ষেপ চায় না। চার্লি সতর্ক করে যে এই সিগন্যাল অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু স্যাম সরকার আর প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ওপর কর্তৃত্ব নেওয়ার ধারণাকে সমালোচনা করে। অ্যানিকা চিন্তিত হয়ে বলে সিগন্যালের উত্তর দেওয়াটা বিপজ্জনক হতে পারে, কারণ এতে মানুষের অবস্থান প্রকাশ হয়ে যাবে। পেরি ক্রমশই অস্থির হয়ে ওঠে। হার্ডওয়্যার আর সফটওয়্যার এখনই মেরামত করার দাবি জানায়, না হলে সে পুরো প্রজেক্ট থেকে সরে যাওয়ার হুমকি দেয়। এরপর স্যাম আসল সত্যিটা প্রকাশ করে। অ্যানিকা আর চার্লিকে দ্বীপে আনার আসল কারণ ছিল যাতে পেরি ভেঙে পড়লে তারা তার জায়গা নিতে পারে। দ্বীপে চাপ বাড়তে থাকার সাথে সাথে অ্যানিকা লিটল মাউথ চালু করা নিয়ে আরও বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে। সে সতর্ক করে বলে সিগন্যালকে জানানো যে মানুষ শুনছে, এতে ভয়ানক পরিণতি হতে পারে। চার্লি একমত হয় না। তার যুক্তি একটা উন্নত সভ্যতার পৃথিবীর সম্পদে কোনো আগ্রহ থাকবে না আর তারা কোনো বিপদও ডেকে আনবে না। তদন্তকারী যখন জিজ্ঞেস করে, অ্যানিকা বলে সে কখনো চার্লিকে থামানোর চেষ্টা করেনি, কারণ চার্লি কখনোই তার শেষ সিদ্ধান্ত প্রকাশ করেনি। সে জানত অ্যানিকা তাতে আপত্তি করবে। চার্লি নিশ্চিত মনে করে কোনো ক্ষতি হবে না ভেবে লিটল মাউথ চালু করে দেয়। সিস্টেম সফলভাবে চালু হয়ে যায়, যদিও অ্যানিকা তখনও সন্দিহান আর অস্বস্তিতে থাকে এই পুরো প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে। চার্লি পেরিকে জানায় সিস্টেমের এখন উত্তর পাঠানোর ক্ষমতাও আছে। পেরি তখন একটা বার্তা পাঠানোর জন্য নিজেকে প্রস্তুত করে। অ্যানিকার আপত্তি সত্ত্বেও প্রক্রিয়া এগিয়ে যায়, আর সে সেটা থামাতে পারে না। পেরি একটা পুনরাবৃত্ত সংখ্যার ক্রম বেছে নেয় আর প্রাইম ভিত্তিক এনকোডিং দিয়ে এমন একটা বার্তা তৈরি করে যেটা আলোর গতিতে ভ্রমণ করতে পারবে। এই বার্তাটা বেশ কয়েকবার পাঠানো হয়, আর এতে খুব সহজভাবে বলা হয় যে তারা সিগন্যাল পেয়েছে আর যুক্তিসঙ্গতভাবে উত্তর দিয়েছে। পেরি জানায় একবার সিস্টেম চালু হয়ে গেলে সেটা থামানোর কোনো উপায় নেই। সে সন্দেহ প্রকাশ করে যে ওপার থেকে কোনো গুরুত্বপূর্ণ উত্তর আসবে বলে মনে হয় না। সে শুধু নীরবতাই আশা করছে। তার মতে এই পুরো ঘটনাটা প্রমাণ করে মহাবিশ্বে মানুষ আসলে কতটা তুচ্ছ। তাকে জিজ্ঞেস করা হয় সে যদি কিছুই গুরুত্বপূর্ণ মনে না করে তাহলে কেন এই সিস্টেম বানালো। সে উত্তর দেয় যে এটা শুধু সেই ধারণাটাই প্রমাণ করার জন্য বানানো হয়েছিল। কাউন্টডাউন শূন্যে পৌঁছালে যন্ত্রটা চালু হয়ে যায় আর সিগন্যাল পাঠানো হয়ে যায়। অ্যানিকার সাথে সাথে স্যামকে ফোন করে বলে সে আর এই কাজে নেই, কিন্তু ঠিক তখনই সারা পৃথিবীতে একটা বিশাল বিপর্যয় ঘটে যায়। বিশ্বজুড়ে সব সিস্টেম বন্ধ হয়ে যায়, সাইরেন বাজতে থাকে, বিদ্যুৎ চলে যায়, হাসপাতাল, যানবাহন আর বিমান সবকিছুতেই প্রভাব পড়ে, ফলে বহু মানুষ মারা যায়। খবরে নিশ্চিত হয় এই বিদ্যুৎ বিভ্রাট শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, আর বিশ্ব নেতারা অনুমান করতে থাকেন এতে ভিনগ্রহের কোনো হাত থাকতে পারে। 8 মিনিট 19 সেকেন্ড পর বিদ্যুৎ আবার ফিরে আসে। অ্যানিকা আর স্যাম বুঝতে পারে এই সময়টা ঠিক ততটাই যতটা সময় লাগে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে। এই উত্তর থেকে বোঝা যায় সিগন্যালটা এমনভাবে পাঠানো হয়েছে যা একটা সর্বজনীনভাবে বোঝার মতো ধ্রুবকের সাথে মিলে যায়। অর্থাৎ যারা পাঠিয়েছে তারা মানুষের অস্তিত্ব আর অবস্থান দুটোই জানে। এই বিদ্যুৎ বিভ্রাটে যত মানুষ মারা গেছে তাতে অ্যানিকা গভীরভাবে বিচলিত হয়ে পড়ে আর সিদ্ধান্ত নেয় যন্ত্রটা চিরতরে বন্ধ করে দিতে হবে। তবে চার্লি বলে এটা কোনো আক্রমণ ছিল না, বরং যোগাযোগের একটা রূপ ছিল। তার যুক্তি এই সংক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট আসলে শুধু একটা অভিবাদন। পেরি শেষ পর্যন্ত নিজেই লিটল মাউথ বন্ধ করে দেয়, কিন্তু অ্যানিকা বুঝতে পারে যোগাযোগ ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে আর এটা আর ফেরানো যাবে না। তার বিশ্বাস মহাবিশ্বে মানুষের অবস্থান সম্পর্কে যে বোঝাপড়া তৈরি হয়েছে সেটা চিরতরে বদলে গেছে। যন্ত্র বন্ধ করলেও তাতে কিছু আসে যায় না। কিছুক্ষণ পরেই লুসি বাইরে খেলছিল, তখন হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। পেরি দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তারা যখন ওপরের দিকে তাকায় আকাশে একটা অদ্ভুত বস্তু দেখা যায়। এনএসএ স্যাম হিউস্টনের বাড়িতে এসে হাজির হয়, জিজ্ঞেস করে বিদ্যুৎ বিভ্রাটের সময় তার সিস্টেমগুলো কিভাবে চালু ছিল। তারা তাকে স্যাটেলাইট ছবি দেখায় যাতে দেখা যায় কিউবার কাছে তার ব্যক্তিগত দ্বীপের ওপরে একটা অস্বাভাবিক জিনিস দ্রুত বড় হচ্ছে। তারা সতর্ক করে দেয় এটা বাড়তে থাকলে 1 সপ্তাহের মধ্যে সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। স্যাম স্পষ্ট কোনো উত্তর এড়িয়ে যায় আর পুরো ঘটনাটাকে ছোট করে দেখায়। দ্বীপে সেই অদ্ভুত কাঠামোটাকে ঘিরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অ্যানিকা চার্লির মুখোমুখি হয়ে অভিযোগ করে যে সে সবাইকে বিপদে ফেলেছে বেপরোয়াভাবে। চার্লি বলে এই কাঠামোটা আসলে শুধু বাতাসের একটা স্তম্ভ মাত্র।
অ্যানিকা প্রস্তাব দেয় যে যোগাযোগের জন্য মানুষের ভাষার দরকার নাও হতে পারে। সে আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করতে শুরু করে। সেনাবাহিনী এগিয়ে আসার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী উত্তেজনাও বাড়তে থাকে। অ্যানিকা বুঝতে পারে সিগন্যালটা হয়তো পৃথিবী স্ক্যান করেছে আর দেখেছে এটা বাতাসে ভরপুর একটা পৃথিবী, তাই যোগাযোগটা বাতাসের মাধ্যমেই হতে হবে। সে প্রস্তাব দেয় ওই স্তম্ভের ভেতরে গিয়ে সেই মাধ্যমের সাথে যোগাযোগ করাই একমাত্র উপায় হতে পারে। চার্লি যখন ভেতরে ঢুকতে যায়, এনএসএ পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর তাদের আটক করে। মানসিকভাবে অস্থির হয়ে অ্যানিকা এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনার সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেনাবাহিনীকে মিথ্যা বলে যে পেরির সিগন্যালই এই অস্বাভাবিক জিনিসটাকে বড় করে তুলছে। অ্যানিকা সৈন্যদের বলে তার শুধু 5 মিনিট লাগবে সবকিছু বন্ধ করতে, আর কাজ শুরু করে দেয়। এদিকে চার্লি সৈন্যদের মনোযোগ সরানোর জন্য একটা বিভ্রান্তি তৈরি করে। তাদের নজর অন্যদিকে টেনে অ্যানিকাকে এগোনোর সুযোগ করে দেয়। সে যখন ওই জায়গায় পৌঁছায়, একজন সৈনিক তার দিকে গুলি চালায়। একটু পরই সে ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে সে বিশাল অচেনা এক কাঠামোর মধ্য দিয়ে হাঁটতে থাকে। দেখতে যেন সমুদ্রের ধারে উঁচু উঁচু স্তম্ভ, আর সে দিকভ্রান্ত হয়ে পড়ে। শেষমেশ সেই উপস্থিতি তার সাথে যোগাযোগ করে চিন্তা, শব্দ আর অনুভূতির বদলে যাওয়া রূপের মাধ্যমে। এটা ক্লারার কণ্ঠ আর স্মৃতির রূপ নেয়, যদিও এটা আসলে ক্লারা নয়। অ্যানিকা জিজ্ঞেস করে এটাকে, আর সেই সত্তা ব্যাখ্যা করে এটা জৈবিক বা যান্ত্রিক কোনোটাই নয়, বরং এমন কিছু যা অবিরাম রূপান্তরের মধ্য দিয়ে টিকে থাকে। এটা নিজেকে এমন এক ব্যবস্থার অংশ বলে বর্ণনা করে যা কিছু তৈরিও করে না, ধ্বংসও করে না, শুধু পুনর্বিন্যাস করে। অ্যানিকা জিজ্ঞেস করে এটা এখানে কেন এসেছে। সত্তাটা উত্তর দেয় যে মানুষই তাদের সিগন্যালের মাধ্যমে এটাকে ডেকে এনেছে আর সাহায্য চেয়েছে। এটা ব্যাখ্যা করে যে এই অস্বাভাবিক জিনিসটা আসলে এক ধরনের সুরক্ষা ছিল, যা পৃথিবীকে পর্যবেক্ষণকারী মহাবিশ্বের বিপদ থেকে রক্ষা করছিল। এটা সতর্ক করে দেয় একটা সভ্যতা একবার নিজের অস্তিত্ব প্রকাশ করে ফেললে অন্যদের কাছেও দৃশ্যমান হয়ে যায়, যাদের মধ্যে কেউ কেউ লুকিয়ে থাকে আর কেউ কেউ তাড়া করে। এটা পরিষ্কার করে বলে যে এই সত্তারা এই ধরনের আচরণ পেরিয়ে এসেছে আর এখন সচেতনতার একটা বিশাল সর্বজনীন ব্যবস্থার অংশ হয়ে আছে। এটা অ্যানিকাকে জানায় যে এখন মানুষ প্রকাশিত হয়ে গেছে আর অন্যরা ইতিমধ্যেই তাদের চিনে ফেলেছে। এটা তাকে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দেয়। মানুষ চাইলে লুকিয়ে থাকতে পারে, না হলে বর্তমান পথেই এগিয়ে যেতে পারে। অ্যানিকা স্বীকার করে সে নিশ্চিত না যে মানুষের পরিণতির জন্য প্রস্তুত কিনা। কণ্ঠটা জবাব দেয় সামনে যা আসছে তার মুখোমুখি হতে হলে তাদের আগের বোঝাপড়া ছেড়ে দিতেই হবে। ওই কাঠামো থেকে বেরিয়ে আসার পর সেই অস্বাভাবিক জিনিসটা বড় হতে হতে পুরো পৃথিবীকে ঘিরে ফেলতে শুরু করে। ফিরে এসে জিজ্ঞাসাবাদের ঘরে অ্যানিকাকে শেষ কিছু প্রশ্ন করা হয় এই পুরো ঘটনা নিয়ে। সে ব্যাখ্যা করে যে মোকাবিলা করার মতো কোনো শত্রু নেই, কোনো ভৌত লক্ষ্য বাকি নেই, আর সে মনে করে হয়তো মানুষ এখন মহাবিশ্ব থেকে নিরাপদ, কিন্তু নিজেদের থেকে নয়। তাকে জিজ্ঞেস করা হয় তারা কি আবার ফিরে আসবে। সে পাল্টা প্রশ্ন করে কি কারণে তার মনে হচ্ছে যে তারা আদৌ চলে গিয়েছিল। দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এই রিক্যাপটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আর নিচে কমেন্ট করতে ভুলবেন না। এতে চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য হয়। পরের ভিডিওতে দেখা হবে অনেক অ্যালবেন রিক্যাপস।